আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? হ্যাঁ। ওকে, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো ওই জন্য আমি লাস্টে করিয়ে দিচ্ছি, এখান থেকে বেশি কিছু পড়ারও নেই। এটা জাস্ট বেসিক্স অফ অ্যান্টিজেন, মানে একটা প্রোটিন বা একটা কোনো কম্পাউন্ড কখন অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করবে এবং তার কী কী প্রপার্টি থাকতে হবে সো দ্যাট ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিজেন। অ্যান্ড অ্যান্টিজেন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেগুলো এই চ্যাপ্টারে ডিল করেছে। সো বেসিক্যালি আমরা অ্যান্টিজেন বলতে কি বুঝি? আচ্ছা, মানে কেউ একটা বল, মানে আমরা অ্যান্টিজেন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? যেটা হ্যাঁ বল, যে বলবি বল। অ্যান্টিজেন হয়ে যাচ্ছে এমন একটা মলিকিউল যেটা বডিতে একটা ইমিউন রেসপন্সকে এলিসিট করে, আচ্ছা মানে ক্যাপেবল অফ এলিসিটিং অ্যান ইমিউন রেসপন্স ইন দ্য বডি। আচ্ছা, তাহলে ইমিউনোজেন কি? মানে সব, হ্যাঁ, সব অ্যান্টিজেন যেরকম ইমিউনোজেনিক না, তো ইমিউনোজেনিক হ্যাপটেন্স যেরকম অ্যান্টিজেনিক বাট ইমিউনোজেনিক না। ক্লিয়ার হলো না, আরেকবার বল। যেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন আর ইমিউনোজেনের মধ্যে তফাৎ হচ্ছে অ্যান্টিজেন ইমিউনোজেন দুটোই ফরেন পার্টিকেল অর ফরেন প্রোটিন, কিন্তু অ্যান্টিজেনটা সবসময় মানে স্পেসিফিক্যালি যদি খুব ছোট অ্যান্টিজেন হয় ওটা হয়ে যাচ্ছে ইমিউন রেসপন্স এলিসিট করতে পারে না, হুম, কিন্তু ইমিউনোজেন হয়ে যাচ্ছে ইমিউন রেসপন্স এলিসিট করবে, মানে অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। আচ্ছা, হ্যাঁ ঠিক। মানে ইমিউনোজেন বা মানে বেসিক্যালি আমরা সব কিছুকেই অ্যান্টিজেন বলি, যে কোনো ফরেন পার্টিকেলকেই, মানে লেমেন্স টার্মে তাই বলা হয়। বাট যে কম্পাউন্ডগুলো মানে অলওয়েজ মানে নিজের থেকেই কোনো একটা ইমিউন রেসপন্স এলিসিট করে, এবং ইমিউন রেসপন্স বলতে এখানে ধরে নেয় এফেক্টার টি সেল ফাংশন বা অ্যান্টিবডি প্রোডাকশন, এইগুলোকে এলিসিট করে, তাদেরকে আমরা ইমিউনোজেন বলি, ঠিক আছে? কিন্তু কিছু এরকম কম্পাউন্ড আছে বা কেমিক্যালস আছে যারা হয়তো ফরেন পার্টিকেল, কিন্তু মানে বাই দেমসেলস তারা হয়তো কোনো ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না বা এলিসিট করতে পারে না, তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি। মানে যারা বলছি পারে না, তারা অনেক সময় দেখা যায় যে স্মল মলিকিউলস হয় যাদেরকে হ্যাপটেন বলা হয়, ঠিক আছে? সেই স্মল মলিকিউলসগুলো আবার যখন কোনো একটা বড় কোনো একটা মলিকিউল বা কোনো একটা প্রোটিনের সঙ্গে কনজুগেট করে দেওয়া হয়, তখন দেখা যায় সেই স্মল মলিকিউলসগুলোই কিন্তু কনজুগেটেড কন্ডিশনে মানে ইমিউন রেসপন্স এলিসিট করতে পারছে, ঠিক আছে? তো সেটাকে বেসিক্যালি হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেট বলা হয়। তো সেটা এই চ্যাপ্টারের শেষের দিকে আসবে। তো সমস্ত অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন নয়, বাট সমস্ত ইমিউনোজেন অ্যান্টিজেন, ঠিক আছে? এইটা হচ্ছে ইমিউনোজেন আর অ্যান্টিজেনের বেসিক ডিফারেন্স। তো এবার এই চ্যাপ্টারটায় অবভিয়াসলি যেহেতু ইমিউনোজেন অ্যান্টিজেনের একটা বেসিক ডিফারেন্স ড্র করা আছে, তাই জন্য বিভিন্ন ক্ষেত্রে ইমিউনোজেনিসিটি কথাটা আসবে, নট অ্যান্টিজেনিসিটি। এবার একটা কোনো ফরেন পার্টিকেল বা ফরেন কোনো একটা মলিকিউলের ইমিউনোজেনিসিটি কতটা বেশি হবে, মানে সে কতটা বেশি ইমিউন রেসপন্স এলিসিট করবে, সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তো কী কী জিনিসের ওপর ডিপেন্ড করে সেটা দেখা যাক, এবং এই জিনিসগুলো একটু ছোটো ছোটো করে মনে রাখবি, কারণ এগুলোর থেকে কোশ্চেন কিন্তু দেয়, মানে হয়তো দিল যে কি এই এই ফ্যাক্টরসগুলোর উপর ডিপেন্ড করে, 4টে অপশান দিল, হয়তো 3টে ঠিক থাকলো, একটা ভুল থাকলো, বা এই ধরনের জিনিস, এই ধরনের কম্বিনেশনে কোশ্চেনগুলো আসতে পারে। তো ফার্স্ট হচ্ছে ফরেননেস, যে যে কম্পাউন্ডটা ধর আমার বডিতে ঢুকছে, সেই কম্পাউন্ডটা আমার বডির থেকে কতটা ফরেন। ধর কোনো একটা প্রোটিন মলিকিউল আমাদের মানে প্রোটিন আমার বডিতে ঢুকলো, এবার সেটা হিউম্যান প্রোটিন হতে পারে, চিক প্রোটিন হতে পারে,
বা সেটা সেটা ধর কোনো আর্থওয়ার্মের প্রোটিন হতে পারে। তো সেটা কতটা আমার থেকে মানে এভলিউশনারি স্কেলে যদি দেখি বা ফাইলোজেনেটিক স্কেলে যদি দেখি, সেটা আমার থেকে কতটা দূরে আছে বা কতটা ডিস্টেন্ট। ঠিক আছে, তো যেমন ধর আমার বডিতে যদি অন্য কোনো একটা হিউম্যানের প্রোটিন ঢোকে, সেটা যতটা না ফরেন হবে আমার কাছে, আমার বডিতে যদি একটা চিকেনের প্রোটিন ঢোকে সেটা আমার কাছে অনেক বেশি ফরেন হবে। তাই জন্য একটা চিকেন প্রোটিন যদি আমার বডিতে ঢোকে, সে যতটা ইমিউন রেসপন্স ক্রিয়েট করতে পারবে, অন্য আরেকটা মানুষ মানে হিউম্যানের প্রোটিন যদি আমার বডিতে ঢোকে, সে অনেকটা কম রেসপন্স ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার এইটা একটা ফরেননেস। ঠিক আছে, এবার অনেক সময় যেমন সেলফ কম্পোনেন্টও ইমিউন রেসপন্স এলিসিট করতে পারে। সেটা মানে অনেক কিছু প্রোটিন আছে, মানে কিছু টিস্যু প্রোটিন আছে, যেমন কর্নিয়াল টিস্যু প্রোটিন বা স্পার্ম প্রোটিন, যেগুলো ইমিউন সিস্টেম থেকে সিকোয়েস্টার থাকে। ঠিক আছে, যেগুলো কখনো ইমিউন সিস্টেমের টাচে আসে না। তারা যদি কখনো অর্গ্যান ড্যামেজের জন্য বা অন্য কোনোভাবে ইমিউন মানে বডিতে ব্লাড স্ট্রিমে চলে আসে বা অন্য টিস্যু স্পেসে চলে আসে, তখন কি হয়, ইমিউন সিস্টেম তাদেরকে অ্যাজ এ ফরেন মলিকিউল বলেই ভাবে, এবং তখন তা মানে সেই নিজেরই প্রোটিন, ধর সেলফ কম্পোনেন্ট, ধর স্পার্ম প্রোটিন, তখন কিন্তু অ্যাজ এ ইমিউনোজেন কাজ করতে পারে। তো এইটা একটু ভালো করে মনে রাখবি, এই স্পার্ম আর কর্নিয়াল টিস্যু, এদের যে কম্পোনেন্টসগুলো, এরা যদি ইমিউন সিস্টেমের কানেকশানে আসে অ্যাডাল্ট লাইফে, তাহলে তারা ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে। এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, মলিকুলার সাইজ। থাম্ব রুল হচ্ছে যত বেশি মলিকুলার সাইজ হয় তত বেশি ভালো ইমিউনোজেন হয়, মানে তত বেশি অ্যাক্টিভ ইমিউনোজেন হয়। যত মলিকুলার মাস কমতে থাকে তত ওর ইমিউনোজেনিসিটি কমতে থাকে। ঠিক আছে, সেটার একটা বেসিক কারণ হচ্ছে যে যত মলিকুলার মাস কমে যায়, তার এপিটোপটা আস্তে আস্তে মানে কমে যেতে থাকে। ঠিক আছে, মানে এপিটোপ মানে হচ্ছে যে অ্যান্টিজেনের যে রিজনগুলোকে অ্যান্টিবডি ডিটেক্ট করে, সেই রিজনগুলো কমে যেতে থাকে, বা তার সেটা যে একটা সেলের মধ্যে ঢুকে প্রসেসড হয়ে এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হবে, সেই প্রসেসিংটাও তখনই বেশি ভালো হয় যখন ওই প্রোটিন বা ধর অন্য কোনো ইমিউনোজেন যে কম্পাউন্ড, তার সাইজটা বেশি হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, হেটেরোজেনিসিটি। একটা ইমিউনোজেন যত বেশি হেটেরোজেনাস হয় তত তার ইমিউনোজেনিসিটি বেশি হয়। তো মোর দ্য কেমিক্যাল কমপ্লেক্সিটি মোর ইজ দ্য ইমিউনোজেনিসিটি। তাই জন্য একটা যদি হোমোপলিমার আর একটা হেটেরোপলিমার নেওয়া হয়, তো দেখা যায় হোমোপলিমারটা লেস ইমিউনোজেনিক হয়। ঠিক আছে, এবার শুধু যে প্রোটিন অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করবে তার কোনো মানে নেই। লিপিড, সুগার, এরাও অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লিপিড বা সুগার নিজে থেকে কিন্তু অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করে না। ঠিক আছে, এরা যখন কোনো প্রোটিনের সঙ্গে কনজুগেটেড হয়ে যায় তখন কিন্তু এরা অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করতে পারে। সুগারের ক্ষেত্রে খুব ভালো এক্সাম্পল হচ্ছে এবিও ব্লাড টাইপিং। ঠিক আছে, এবিও ব্লাড টাইপিংটা কিন্তু বেসড অন মানে যে আরবিসির যে সারফেসের যে প্রোটিন, তার সঙ্গে কি সুগার রেসিডিউ অ্যাটাচড আছে বা কি অ্যারেঞ্জমেন্ট অফ সুগার রেসিডিউস অ্যাটাচড আছে। ঠিক আছে, কিন্তু সেই সুগার রেসিডিউসের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা যদি জাস্ট ওইটুকু দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা অ্যাজ অ্যান্টিজেন কাজ করবে না। ওরা তখনই অ্যান্টিজেন হিসেবে কাজ করছে যখন আরবিসির সেল সারফেস প্রোটিনের সঙ্গে কনজুগেটেড আছে। ঠিক আছে, বাট অনেক সময় লিপিড মলিকিউলস বা এই বড় যদি কোনো সুগার পলিমার হয়, তাহলে তাকে রেকগনাইজ করতে পারে। সেটা করতে পারে হচ্ছে
টি সেল রিসেপ্টরের দিক থেকে যদি বলি তাহলে CD1 মলিকিউল করতে পারে, ঠিক আছে? এটা তোরা আগেও পড়েছিস। এগুলো অনেক ডিটেল আছে, এত কিছু ডিটেল না পড়লেও চলবে, আমি যেগুলো বলছি শুধু সেগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে সাসেপ্টিবিলিটি টু অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন। কিছু কম্পাউন্ড বা প্রোটিন যেমন খুব ইজিলি মানে প্রসেসড হয় এবং প্রেজেন্টেড হয়, যে যত বেশি ইজিলি প্রসেসড হবে সে তত বেশি ইজিলি প্রেজেন্টেড হবে এবং সে তত ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। যেমন আমাদের ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডস হচ্ছে আমাদের প্রোটিনে এল অ্যামাইনো অ্যাসিডস, তো এল অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি প্রোটিন হয় তাহলে সে ইজিলি প্রসেসড হবে। এবার সেই সেম প্রোটিনটা যদি ডি অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয় তাহলে সেটা প্রপারলি প্রসেসড হবে না এবং সেটা খুব পুয়ার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে বা পুয়ার ইমিউনোজেন হিসেবে কাজ করবে, ঠিক আছে? এগুলো গেল হচ্ছে অ্যান্টিজেনের প্রপার্টি, যেগুলো আমাদের ইমিউন রেসপন্সকে মানে তার এগেনস্ট মানে অ্যান্টিজেনের প্রপার্টি যেগুলো কতটা ইমিউন মানে সে কতটা ইমিউনোজেনিক হবে বা আমাদের ইমিউন সিস্টেম তাকে কতটা বেটার প্রসেস করবে বা তার উপর অ্যাক্ট করবে সেগুলো। এবার হচ্ছে আমাদের নিজেদের বডি সিস্টেম কিভাবে কন্ট্রিবিউট করে বা তার কি পার্কস আছে। একটা মেজর হচ্ছে জেনোটাইপ, ঠিক আছে? মানে এটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে, ধর মানে একজন মানে সেম ধর ভাইরাল ফ্লু মানে ফ্লু ভাইরাস একজনের ক্ষেত্রে ধর একজনকে ধর খুব বেশি এফেক্ট করে, মানে দেখবি অনেকে আছে যে একটু শীত পড়লেই হয়তো তার জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, আর একজনের ধর কিছুই হচ্ছে না। তো যার ধর জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে তার মানে তার ক্ষেত্রে ইমিউন সিস্টেম সেই ভাইরাসগুলোকে ঠিকমতো ট্যাকেল করতে পারছে না। এবার আইদার সেগুলোকে প্রপারলি প্রসেস করতে পারছে না বা প্রপারলি MHC1 দিয়ে এক্সপ্রেস করতে পারছে না, যে কারণে তার এগেনস্টে প্রপার ইমিউন মানে এফেক্টর ফাংশন মাউন্টেড হবে। আর যে ধর যাদের কিছু হচ্ছে না তার ক্ষেত্রে প্রপারলি ধর সেগুলো MHC1 দিয়ে এক্সপ্রেসড হচ্ছে, তার ক্ষেত্রে ভাইরাস ইনফেক্টেড সেলসগুলোকে প্রপারলি কিল করা হচ্ছে এবং তার ক্ষেত্রে ধর ওই ডিজিজটা ওরকমভাবে ধরা যাচ্ছে না, মানে তার উপর কোনো প্রভাব ফেলছে না। তা এই যে MHC কোনো একটা ভাইরাল প্রোটিনকে যে এক্সপ্রেস করবে বা এই যে ব্যাপারগুলো সেগুলো পুরোটাই কিন্তু মানে জেনেটিক কনস্টিটিউয়েন্সি বা জেনোটাইপ দিয়ে ডিটারমাইন্ড হয়। এক একজনের ক্ষেত্রে এক একটা রকমের MHC রেপার্টর থাকে, তো তো এক একজন তাই জন্য এক একটা ডিজিজের এগেনস্টে বেশি মানে প্রোটেক্টেড থাকে, আবার কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে ভালনারেবল হয়। তো এইগুলো মানে পুরোটাই জেনোটাইপ বা জেনেটিক কনস্টিটিউয়েন্সি দিয়ে ডিটারমাইন্ড হয় এবং জেনেটিক ডিটারমিনেশনের মধ্যে মেন যে রোল প্লে করে সে হচ্ছে MHC, ঠিক আছে? মানে কার কীরকম MHC রেপার্টর আছে তার উপর ডিপেন্ড করে সে কতটা ভালো ইমিউন ফাংশন মাউন্ট করতে পারবে। ঠিক আছে, এবার আরেকটা হচ্ছে ইমিউন ডোজেজ আর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবার এই যে ইমিউন ডোজেজ যেটা সেটা খুব কম হলেও ইমিউন ফাংশন মাউন্ট করে না, আবার খুব বেশি হয়ে গেলেও সেটা আবার মানে ইমিউন সিস্টেমকে রাদার ইনঅ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে? তো একটা অপটিমাম কনসেন্ট্রেশন বা অপটিমাম অ্যামাউন্ট যদি বডির মধ্যে আসে তখনই সেটা কিন্তু ইমিউন সিস্টেমকে মানে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? এবার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, বিভিন্ন রকমের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইন্ট্রাভেন, ইন্ট্রাস্কিন, ইন্ট্রামাসেল, ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটি। এবার এদের প্রত্যেকেরই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে?
যেমন ইন্ট্রাভেনাসলি যদি অ্যান্টিজেন অ্যাডমিনিস্টার করা হয় তাহলে সেটা সবার আগে স্প্লিনে যায়, ঠিক আছে। কিন্তু যদি সাবকিউটেনিয়াসলি ইনজেক্ট করা হয় তাহলে সেটা আগে লোকাল লিম্ফ নোডে যায়, ঠিক আছে। এবার ডিপেন্ডিং অন কার কোথায় ভালো লিম্ফয়েড সেল পপুলেশন আছে, স্প্লিনে আছে নাকি লোকাল লিম্ফ নোডে আছে, কোন সেলটা কোথায় কখন আছে, তার উপর ডিপেন্ড করে যে কোন রুটটা বেটার অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এবং এটা মানে অ্যান্টিজেনের ক্ষেত্রেও ডিপেন্ড করে। এক একটা অ্যান্টিজেন ইন্ট্রাভেনাস দিলে ভালো কাজ করে, এক একটা অ্যান্টিজেন আবার সাবকিউটেনিয়াস দিলে ভালো কাজ করে, ঠিক আছে। এই কনসেপ্টটা জাস্ট মনে রাখিস তাহলেই হবে, এর থেকে বেশি কিছু এখানে জানতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস যেটাকে অ্যাডজুভেন্ট বলা হয়, ঠিক আছে। এই অ্যাডজুভেন্টও কিন্তু একটা ইমিউনোজেনিসিটিকে বেসিক্যালি ইমপ্রুভ করে, ঠিক আছে। মানে অ্যাডজুভেন্ট কথাটাই হচ্ছে মানে হচ্ছে টু হেল্প, ঠিক আছে। এরা বিভিন্নভাবে কোনো একটা ইমিউনোজেনিসিটিকে বাড়িয়ে তোলে, ওকে। তো কি করে বাড়ায়? বেসিক্যালি এই অ্যাডজুভেন্ট কম্পাউন্ডগুলো যখন ইমিউনোজেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় তখন অ্যান্টিজেনটাকে বডির মধ্যে বেশিক্ষণ মানে পারসিস্ট করাতে পারে, কো স্টিমুলেটরি সিগন্যালগুলোকে এনহ্যান্স করতে পারে, লোকাল ইনফ্লামেশন ক্রিয়েট করে যার জন্য আরও অন্যান্য সেল সেখানে অ্যাট্রাক্টেড হয়ে আসে এবং ওভারঅল ইমিউন রেসপন্সটাকে এনহ্যান্স করে, ঠিক আছে। নন স্পেসিফিক প্রলিফারেশন অফ লিম্ফোসাইটস ইজ অলসো স্টিমুলেটেড। এবার নন স্পেসিফিক প্রলিফারেশন মানে কি বোঝাচ্ছে? ধর কোনো একটা ইমিউনোজেনের জন্য একটা মানে ধর খুব কম সংখ্যক কিছু সেল হয়তো অ্যাক্টিভেটেড হলো, হয়তো একটা বা দুটো অনেক সময় হয় যেটা একদম ওই অ্যান্টিজেনের জন্যই স্পেসিফিক। এবার সেটা প্রলিফারেট করে সেটা সাইটোকাইন সিক্রিট করবে, তারপরে ক্লোনাল প্রলিফারেশন হবে, তারপরে গিয়ে তো ব্যাপারটা মানে এফেক্টর ফাংশনে আসবে। তো যদি নন স্পেসিফিক কিছু লিম্ফোসাইটকে স্টিমুলেট করে দেওয়া যায় তাহলে তারা যে সাইটোকাইনগুলো সিক্রিট করবে সেগুলো কিন্তু ওই স্পেসিফিক যে লিম্ফোসাইট যেগুলো অ্যান্টিজেনের এগেনস্টে স্পেসিফিক তাদেরকে অ্যাক্টিভেট করতে কিন্তু হেল্প করে। তো তাই জন্য অ্যাডজুভেন্ট এই চারটে মেথডে মানে ইমিউনোজেনিসিটিটাকে বাড়িয়ে তুলতে হেল্প করে, ঠিক আছে। এবার এই অ্যাডজুভেন্টগুলো কীরকম হয়? অ্যাডজুভেন্টগুলো যেমন অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট বা অ্যালাম হয়, যেটা অ্যান্টিজেনের সঙ্গে মানে অ্যান্টিজেনের সঙ্গে মিক্স করলে ওর পারসিস্টেন্সটাকে বাড়িয়ে তোলে, মানে ওটা বডি থেকে ক্লিয়ার হতে বেশি সময় লাগে, ঠিক আছে। বা অ্যালাম কি করে, যেহেতু এটা সল্ট তাই জন্য কি করে এর অ্যান্টিজেনের সাইজটাকে বাড়িয়ে তোলে, মানে বেসিক্যালি এর অ্যালাম তো প্রেসিপিটেট করতে হেল্প করে মানে প্রোটিনকে। তো মানে প্রেসিপিটেশনের জন্য অনেক প্রোটিন ক্লাম্প করে গিয়ে মানে অ্যান্টিজেন মানে টোটাল সাইজটা মানে এফেক্টিভ সাইজটা অনেকটা বেড়ে যায়। তো তাই জন্য ফ্যাগোসাইটোসিসে হেল্প হয়। তো ফ্যাগোসাইটোসিসে হেল্প হলে বেটার রিপ্রেজেন্টেড হবে, বেটার মানে ইমিউন রেসপন্স মাউন্ট করবে, ঠিক আছে। তো অ্যালাম যে অ্যাজ এ ফাংশন করে এটা মনে রাখবি অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট। এবার অলসো ওয়াটার ইন অয়েল অ্যাডজুভেন্টও মানে অ্যান্টিজেনের পারসিস্টেন্সকে প্রলং করে। তো ওয়াটার ইন অয়েল মানে হচ্ছে ইমালসিফিকেশন হয়। তো ওই ইমালসিফাইড যে ড্রপলেটগুলো হয় তার মধ্যে যদি অ্যান্টিজেন মলিকিউলগুলো ট্র্যাপড থাকে তো সেগুলো বডির মধ্যে অনেক সময় অবধি থাকে, ধীরে ধীরে মানে সেই ইমালসিফাইড ড্রপলেট থেকে অ্যান্টিজেনগুলো রিলিজড হয় এবং অনেক বেশিক্ষণ ধরে বডি সিস্টেমকে মানে অ্যান্টিজেনগুলো অ্যাক্টিভ করতে পারে।
তো এই অয়েল ইমালশনের উপরে দু রকম আছে অ্যাডজুভেন্ট প্রিপারেশন, একটাকে ফ্রেউন্স ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট বলা হয়, ঠিক আছে। তো এখানে ইমালসিফাইং এজেন্টটা হচ্ছে ম্যালোনেট, আর আরেকটাকে ফ্রেউন্স কমপ্লিট অ্যাডজুভেন্ট বলে, ঠিক আছে, যেখানে সব কিছুর সঙ্গে একটা বিশেষ কম্পাউন্ড, একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে হিট কিল্ড মাইক্রোব্যাকটেরিয়া অ্যাজ এ অ্যাডিশনাল ইনগ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবার এই হিট কিল্ড মাইক্রোব্যাকটেরিয়ামের একটা একটা কম্পোনেন্ট থাকে সেল ওয়ালের, যেটাকে মিউরামাইল ডাইপেপটাইড বলে, ঠিক আছে। এই মিউরামাইল ডাইপেপটাইড কি করে, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করতে পারে। এবার যখনই ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে ওর ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। তো তাই জন্য ও যে অ্যান্টিজেনগুলো মানে রিলিজড হচ্ছে অ্যাডজুভেন্ট থেকে, সেগুলোকে বেটার ফ্যাগোসাইটোসিস করে এবং বেটার রিপ্রেজেন্ট করতে পারে। তো বেটার রিপ্রেজেন্ট করলে আরও বেশি হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করলে ওরা সাইটোকাইন সিক্রেট করে, মানে সাইটোটক্সিক টি সেল আর বি সেলকে অ্যাক্টিভেট করে। তো তাই জন্য পুরো ব্যাপারটা ভালোভাবে অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। এখানে ওই জিনিসগুলোই বলেছে যে কমপ্লিট অ্যাডজুভেন্ট কীভাবে ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, সেটা কীভাবে হেল্পার টি সেল, দেন সেটা কীভাবে বি সেলকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে অ্যান্টিজেন, তার পুরো জায়গাটা, মানে অ্যান্টিজেন না তো একটা প্রোটিন বড় মলিকুল, 100 কিলো কেডি এর একটা কিলো ডালটনের একটা প্রোটিন, তো পুরো 100 কিলো ডালটন তো আর অ্যাজ এ অ্যান্টিজেন মানে কাজ করে না। মানে বেসিক্যালি ওর মানে কিছু কিছু রিজিয়ন থাকে যেগুলো অ্যাজ এ অ্যান্টিজেন বা অ্যান্টিজেনিক পেপটাইড হিসেবে কাজ করে বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। তো একটা ম্যাক্রোমলিকুলে যে রিজিয়নগুলো অ্যাজ অ্যান অ্যান্টিজেন ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে তাদেরকে এপিটোপ বলে। এবার এই যে এপিটোপ, এটাও কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। কারুর ক্ষেত্রে হয়তো অ্যান্টিজেনের একটা রিজিয়ন এপিটোপ হিসেবে কাজ করতে পারে, কারুর ক্ষেত্রে হয়তো আবার অ্যান্টিজেনের আরেকটা রিজিয়ন এপিটোপ হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে কোন তার এমএইচসির রেপার্টর কীরকম, কার ক্ষেত্রে কোন এমএইচসি কোন রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে, কার টি সেলের রেপার্টর কীরকম, মানে কারোর ক্ষেত্রে হয়তো একটা টাইপ অফ টি সেল আছে যে একটা রিজিয়নকে ডিটেক্ট করছে, কারোর ক্ষেত্রে হয়তো আরেকটা টাইপ অফ টি সেল আছে সে আরেকটা রিজিয়নকে ডিটেক্ট করছে। এই ভ্যারিয়েশনসগুলোর জন্যই এক একজনের মানে এক একটা ডিজিজের প্রতি সাসেপ্টিবিলিটি এক এক রকম হয়, ঠিক আছে। এবার এখানে টি সেল আর বি সেলের অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টসের মধ্যে ডিফারেন্সটা যেটা, সেটা থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে। এবার মেন যে ডিফারেন্স সেটা বলার আগে দু একটা জিনিস বলি। মানে সেটা বলার আগে বেসিক জিনিসটা একটু মানে মনে করিয়ে দিই। টি সেলের ক্ষেত্রে যেটা অ্যান্টিজেন হয় সেটা কিন্তু প্রসেসড অ্যান্টিজেন হয়। আমি যদি মানে এক্সটার্নাল অ্যান্টিজেনের কথাই বলি, টি সেলের ক্ষেত্রে জিনিসটা প্রসেসড অ্যান্টিজেন হয়। মানে একটা ফ্যাগোসাইটোটিক সেল বা একটা মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রথমে ম্যাক্রোমলিকিউলটাকে ইনটেক করার পরে সে সেটাকে প্রসেস করে পেপটাইড বানায়। সেই পেপটাইডগুলো এমএসসি মলিকুলের থ্রু দিয়ে রিপ্রেজেন্টেড হয়, যেটাকে কিনা টি সেল রেকগনাইজ করে। বি সেলের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম। বি সেলের ক্ষেত্রে কিন্তু সারফেস বাউন্ড যে অ্যান্টিবডিগুলো রয়েছে বা বি সেল রিসেপ্টর রয়েছে, তার সঙ্গেই কিন্তু ম্যাক্রোমলিকুলটাই ইটসেলফ ইন্টারাক্ট করে। তো বি সেলের ক্ষেত্রে কিন্তু মানে যে অ্যান্টিজেনটা সেটা কিন্তু প্রসেসড হয় না, বি সেলের ক্ষেত্রে কিন্তু গোটা অ্যান্টিজেনটাই ইন্টারাক্ট করে। তো তাই জন্য তাদের এপিটপগুলো আলাদা আলাদা রকমের হয়। তো প্রথমত বি সেলের ক্ষেত্রে অ্যান্টিজেনটা সলিউবল হতে হয়, কারণ বি সেল ধর একটা মিডিয়ামের মধ্যে আছে, তো অ্যান্টিজেনটা যদি মিডিয়ামের মধ্যে সলিউবল না হয় তাহলে কিন্তু বি সেল ওর সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না।
টি সেলের সেই ব্যাপারটা নেই, কারণ টি সেলের ক্ষেত্রে বরং যদি সলিউবল না হয় তাহলে আরো বেশি ভালো, কারণ তাহলে আরো বেশি বেটার ওয়েতে মানে অ্যান্টিজেনটা ফ্যাগোসাইটোজড হবে এবং মানে এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হবে। ঠিক আছে, বি সেলের ক্ষেত্রে অবভিয়াসলি এমএসসির ইনভলভমেন্ট নেই, টি সেলের ক্ষেত্রে আছে। আর কেমিক্যাল নেচারে যদি বলা হয়, বি সেলের ক্ষেত্রে সব রকমই হতে পারে, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড 3 রকমই হতে পারে। অবশ্যই প্রোটিন হলে বেটার, কিন্তু টি সেলের ক্ষেত্রে মোস্টলি প্রোটিন হয়, কিন্তু অনেক সময় যেটা বলেছিলাম যে এমএসসি লাইক মলিকিউল CD1 তারা লিপিড অ্যান্ড গ্লাইকোলিপিডকেও কিন্তু ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, এইবার হচ্ছে মেন ডিফারেন্সটা, যেটা হচ্ছে এপিটোপ প্রপার্টিজের কি ডিফারেন্স। এপিটোপ প্রপার্টিজের যে ডিফারেন্সটা, যেহেতু টি সেলের ক্ষেত্রে একটা প্রসেসড অ্যান্টিজেন মানে একটা পেপটাইড রিজিয়ন অ্যাজ এ অ্যান্টিজেন ডিটারমিনেন্ট কাজ করে, তাই জন্য টি সেলের ক্ষেত্রে যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টটা হয় সেটা একটা ইন্টারনাল লিনিয়ার পেপটাইড হয়। মানে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রোটিনটার ইন্টিরিয়ারের কোনো একটা রিজিয়ন, সেই রিজিয়নটা মানে অ্যাজ অ্যান অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করছে বা এপিটোপ হিসেবে কাজ করছে, এবং সেটা একটাই লিনিয়ার ফ্র্যাগমেন্ট হয়। ঠিক আছে, কিন্তু বি সেলের ক্ষেত্রে কি হয়, বি সেলের ক্ষেত্রে যেহেতু গোটা পুরো মলিকিউলটাই ইন্টারাক্ট করে, তাই জন্য বি সেলের ক্ষেত্রে মানে প্রোটিনটা সারফেসের যে ডিটারমিনেন্ট বা প্রোটিনের সারফেসের যে রিজিয়নগুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, তো বি সেলের ক্ষেত্রে প্রোটিনের অ্যাক্সেসেবল রিজিয়নগুলো এপিটপ হয় বা হাইড্রোফিলিক রিজিয়ন হয়, সেগুলো যেহেতু প্রোটিনের বাইরের দিকের রিজিয়ন সেহেতু হাইড্রোফিলিক হয়। এবং এইখানে একটা কনসেপ্ট আসবে সিকোয়েন্সিয়াল আর নন সিকোয়েন্সিয়াল এপিটপস বা ডিটারমিনেন্টস। ঠিক আছে, সেটা কীরকম, সেটা হচ্ছে আচ্ছা ধর এটা একটা প্রোটিন, ঠিক আছে, এখানে ধর এই 56 থেকে 62 এটা একটা স্ট্রেচ, 15 থেকে 21 এটা একটা স্ট্রেচ। এইরকম রিজিয়নগুলো একটা স্ট্রেচ অফ রিজিয়ন যদি অ্যাজ অ্যান অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, তাহলে তাকে সিকোয়েন্সিয়াল অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা সিকোয়েন্সিয়াল এপিটোপ বলা হয়, কারণ এটা একটাই প্রাইমারি সিকোয়েন্সের পার্ট। এবার যদি এরকম হয় যে এই রিজনটা এই রিজনটার এই রিজনটা তিনটে একসাথে মিলে মানে তিনটে মিলে একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করছে, বা এইটা দুটো মিলে একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করছে, তখন তাকে বলা হয় নন সিকোয়েন্সিয়াল বা নন সিকোয়েন্সিয়াল অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। ঠিক আছে, কারণ এই রিজনটা কিন্তু পরপর নেই, মানে যদি প্রাইমারি সিকোয়েন্স দেখা হয় তাহলে কিন্তু এই রিজনটা প্রাইমারি সিকোয়েন্স অনেকটা দূরে, কিন্তু প্রোটিনটার কনফর্মেশনটা এমন যে এই রিজনটা কিন্তু মানে 3D স্ট্রাকচারে কাছাকাছি রয়েছে, তাই জন্য এই দুটো রিজন মিলে কিন্তু একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট ফর্ম করতেই পারে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হয় নন সিকোয়েন্সিয়াল বি সেল এপিটপ। টি সেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবেই না। টি সেলের ক্ষেত্রে যেহেতু প্রোটিনটা প্রসেসড হওয়ার পর ওর ফ্র্যাগমেন্টগুলো অ্যাজ অ্যান অ্যান্টিজেন কাজ করে, তাই জন্য টি সেলের ক্ষেত্রে এই নন সিকোয়েন্সিয়াল ব্যাপারটা হয়ই না। টি সেলের ক্ষেত্রে যা হয় পুরোটাই সিকোয়েন্সিয়াল এপিটপ হয় কিন্তু। ঠিক আছে, তো বলছি তাহলে সিকোয়েন্সিয়ালের পজিশনটা ম্যাটার করে নাকি, সেই অনুযায়ী ব্যাপারটা হচ্ছে নাকি? সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে আরেকবার না আমি বলছি সিকোয়েন্সিয়াল নন সিকোয়েন্সিয়াল দুটো ক্ষেত্রে কি পজিশনটা ম্যাটার করছে, যে কিরকম স্ট্রাকচারে প্রোটিনটা থাকবে তার উপর ডিপেন্ড করছে ব্যাপারটা? হ্যাঁ, বি সেলের ক্ষেত্রে তো পুরোটাই স্ট্রাকচারের উপরেই ডিপেন্ড করছে, হ্যাঁ, আর টি সেলের ক্ষেত্রে ঠিক প্রোটিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, প্রোটিনটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে। কারণ টি সেলের ক্ষেত্রে তো পুরো জিনিসটা প্রসেসড হয়ে যায়, মানে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভেঙে যায়।
এটাই। আমি যেটা বলছি যে সিকোয়েন্সিয়াল নন সিকোয়েন্সিয়ালের যদি ডিফারেন্সটা জানতে চাই, তাহলে পরে কি এটা বলা যেতে পারে তাদের প্রোটিনের স্ট্রাকচার পজিশন পুরো ব্যাপারটা হচ্ছে, মানে সেটা আমি হ্যাঁ, বুঝতে পারছি না আর সিকোয়েন্সিয়াল কি। মানে হচ্ছে একটাই স্ট্রেচের ওপর পুরো জিনিসটা রয়েছে। মানে আচ্ছা। ধর এই এই জায়গাটা যদি শুধু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হয়, তাহলে এটা হুম। সিকোয়েন্সিয়াল অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, কারণ এটা একটাই আচ্ছা। স্ট্রেচ এখান থেকে এতটা। কিন্তু হ্যাঁ। এরকমই যদি জিনিসটা ধর এই জায়গাটুকু আর এই জায়গাটুকু দুটো একসাথে মিলিয়ে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হয়, তখন নন সিকোয়েন্সিয়াল। আচ্ছা আচ্ছা, ঠিক কারণ আছে। মাঝখানে একটা রিজন রয়েছে, সেটা কিন্তু অ্যাজ অ্যান হুম। অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট কাজ করছে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ। হুম। এখানে একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে যে ধর এটা হচ্ছে হেন এগ হোয়াইট লাইসোজোম। তো এটা যখন এই পুরো কনফরমেশনটা রয়েছে, পুরো প্রোটিনটা রয়েছে, তখন সে মানে যখন এই ন্যাচারাল লুপগুলো রয়েছে তখন বেটার অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসেবে কাজ করছে। আমি পুরো এক্সপেরিমেন্ট আমি ডিটেলে যাচ্ছি না, এবং এই ইনহিবিশন মানে কি এসবেও যাচ্ছি না। জাস্ট এটুকু বলছে এই গ্রাফটা যখন উঠছে তার মানে ওটা বেটার অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। এবার একটা সিনথেটিক লুপ বানানো হয়েছে, মানে এই পোর্শনটা একটা সিনথেটিক মানে মানে সিনথেসাইজ করা হয়েছে বেসিক্যালি এই পোর্শনটাকে, ঠিক আছে, আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করা হয়েছে। এবং এই যে 64 আর 80-র মধ্যে সিস্টিন ডাইসালফাইড বন্ডটাকে মেনটেন করা হয়েছে। ক্লোজড লুপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেটা জাস্ট ন্যাচারাল লুপের মতোই ও ভালো অ্যান্টিজেন হিসেবে ইমিউনোজেন হিসেবে কাজ করছে। যখনই এই ডাইসালফাইড বন্ডটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, যদিও কিনা এটার আর এটার সিকোয়েন্স সেম, কিন্তু দেখ ও মানে ওর ইমিউনোজেনিসিটি অলমোস্ট নীল, ঠিক আছে, মানে খুবই কম। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে এই যে সিকোয়েন্সটা এই ক্ষেত্রে অতটা ম্যাটার করছে না, কিছুটা ম্যাটার করছে, যেহেতু এই লুপটা স্পেসিফিক্যালি লুপটার কথা বলা হচ্ছে, কিছুটা ম্যাটার করছে, কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করছে এর যে এই লুপ ফরমেশনটা, মানে এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে। তো বি সেলের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা খুব ম্যাটার করে, মানে সিকোয়েন্সও ম্যাটার করে কিন্তু তার সাথে সাথে স্ট্রাকচারটাও খুব ম্যাটার করে। আর টি সেলের ক্ষেত্রে মেইনলি সিকোয়েন্সটাই ম্যাটার করে। ঠিক আছে, এবার যেহেতু একটা বি সেলের মানে বি সেল একটা গোটা প্রোটিনকে যেহেতু ডিটেক্ট করে, তাই জন্য একটা গোটা মানে পুরো প্রোটিনটার মধ্যে তো অনেক কটা বি সেল এপিটোপ থাকতে পারে। এবার কিছু এপিটোপ, ধর 10টা এপিটোপ আছে টোটাল সে মানে প্রোটিনটার সারফেসে। এবার কিছু এপিটোপ যেমন ডমিনেন্ট হিসেবে কাজ করে, মানে তারা বেটার রেকগনাইজড হয়, ঠিক আছে। আবার কিছু এপিটোপ পুয়ারলি রেকগনাইজড হয়। তো যারা বেটার রেকগনাইজড হয় তাদেরকে ইমিউনো ডমিনেন্ট এপিটোপ বলে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে হ্যাপটেন এবং হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেটের কি ব্যাপারটা, ঠিক আছে। তো ল্যান্ডেনস্টাইনার যখন হ্যাপটেনের কনসেপ্টটা বলেছিলেন, তার আগে অবধি সবাই এটাই ভাবতো যে প্রোটিন মানে বড় প্রোটিন মলিকিউলই শুধু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। স্মল মলিকিউলস যেগুলো মানে কেমিক্যাল কম্পাউন্ড ওরকম স্মল মলিকিউলস, তারা অ্যাজ অ্যান অ্যান্টিজেন কাজ করতে পারে না, মানে ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে না। কিন্তু ল্যান্ডেনস্টাইনার দেখিয়েছিলেন যে এই স্মল মলিকিউলসগুলোকেই, ধর এরকম অ্যামাইনো বেনজোইক অ্যাসিড বা এরকম মলিকিউলকে যদি, বা বেনজিন এই ধরনের মলিকিউলকে যদি কোনো একটা প্রোটিন বা ওরকম বড় ক্যারিয়ারের সঙ্গে মানে কনজুগেট করে দেওয়া হয়, তাহলে কি হয়, তাহলে ওই স্মল মলিকিউল যেটা যেটা হ্যাপটেন, সেটা কিন্তু অ্যাজ অ্যান ইমিউনোজেন কাজ করতে পারে।
এবং যখনই কনজুগেটটা কনসিডার করা হয় তখন 3 ধরনের ডিটারমিনেন্ট তৈরি হয়। একটা হচ্ছে শুধু হ্যাপটেন অ্যাজ এ ডিটারমিনেন্ট কাজ করে। একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, যেটা তার নিজস্ব কিছু এপিটপ আছে, সেগুলো অ্যাজ এন মানে ডিটারমিনেন্ট হিসেবে কাজ করতে পারে। আর একটা নিউ এপিটপ তৈরি হয় এই কনজুগেশনের জন্য, সেটা হচ্ছে মানে হ্যাপটেন আর ক্যারিয়ারের যে জাংশনটা, সেটা মানে ধরেন এইটা হচ্ছে একটা ক্যারিয়ার, এইগুলো হচ্ছে হ্যাপটেন, এই স্পাইকগুলো। তো এই হ্যাপটেনটা নিজে একটা ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে অ্যাজ এ ডিটারমিনেন্ট। ক্যারিয়ারটা আলাদা আলাদা এপিটপ আছে, এরা অ্যাজ এন ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে। আর ধরি ক্যারিয়ারের যে এপিটপ আর হ্যাপটেন, এইটা মিলে একটা এপিটপ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, কনজুগেটের জন্য মানে এই ক্যারিয়ারের এপিটপ আর হ্যাপটেন দুটো মিলে একটা এপিটপ হিসেবেও কাজ করতে পারে। তো এইটা একটু মাথায় রাখবে। এখানে এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এইটুকু কনসেপ্ট মাথায় রাখবি, যখন একটা হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেট হয় তখন এই 3 ধরনের ডিটারমিনেন্ট প্রডিউসড হতে পারে। ঠিক আছে, আর হ্যাপটেন জিনিসটা কি সেটা অবভিয়াসলি মনে রাখবি। আচ্ছা, এবার হচ্ছে এতক্ষণ আমরা যেগুলো বললাম, যে কথাগুলো বললাম, সেগুলো বললাম বেসড অন টি সেল রিসেপ্টর আর বি সেল রিসেপ্টর। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। এবার আমাদের ইনেট ইমিউনিটিও আছে, ঠিক আছে, যেটা জন্মের শুরু থেকেই থাকে। তো ইনেট ইমিউনিটি যে রিসেপ্টরগুলো, মানে ইনেট ইমিউনিটির যে সেলগুলো, তাদেরও রিসেপ্টর আছে। মানে ধর ম্যাক্রোফাজ ইনেট ইমিউন রেসপন্স ক্রিয়েট করে, তো তার নিজের রিসেপ্টর আছে। ব্যাকটেরিয়া ধর ব্যাকটেরিয়াকে রেকগনাইজ করার জন্য, বা ভাইরাল ডিএনএ বা আরএনএকে রেকগনাইজ করার জন্য। সেগুলো কি, সেগুলোকে বলা হয় একসাথে, মানে সব ওই ধরনের রিসেপ্টরকে একসাথে বলা হয় প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। কারণ এরা খুব যে স্পেসিফিক সিকোয়েন্স ধরে বা ওরকম অত নিটিগ্রিটি মেনটেন করে রেকগনাইজ করে তা নয়, এরা কিছু একটা বেসিক প্যাটার্নকে রেকগনাইজ করে। কারণ ধর আমাদের মানে বডি, মানে আমাদের সেলের সেল মেমব্রেন থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে। তো ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? পলিপেপটাইড, হ্যাঁ, পেপটাইড গ্লাইকেন, পেপটাইড ন্যাগ আর ন্যাম দিয়ে তৈরি হয়। ড্রাগন। তো ওর একটা প্যাটার্ন আছে ন্যাগ আর ন্যাম। এই যে টাইমারটা, এটা মানে পলিমারাইজ করে করে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। ঠিক আছে, তো এরকম ভাইরাল ডিএনএর প্যাটার্ন আছে। ব্যাকটেরিয়ার যে ধর ফ্ল্যাজেলা থাকে, তার ফ্ল্যাজেলিন প্রোটিনের প্যাটার্ন আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন মানে মাইক্রো অর্গানিজমসের বিভিন্ন কম্পোনেন্টসের বিভিন্ন প্যাটার্ন আছে। এরা এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরগুলো ওই স্পেসিফিক প্যাটার্নগুলোকে শুধু রেকগনাইজ করতে পারে। ঠিক আছে, এবার প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর অনেক রকমের হয়। তার মধ্যে খুব ওয়েল স্টাডিড হচ্ছে টোল লাইক রিসেপ্টর, এছাড়াও আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন রিসেপ্টর আছে, ম্যানোজ বাইন্ডিং মানে ম্যানোজ বাইন্ডিং লেকটিন বলে জিনিসটাকে। মানে কোনো মাইক্রো অর্গানিজমসের সারফেসে যদি ম্যানোজ থাকে, ঠিক আছে, বা ওরকম ধরনের সুগার থাকে, সুগার কোটেড থাকে, তাহলে ম্যানোজ বাইন্ডিং লেকটিন ওদেরকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, এবার যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এলপিএস খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেল ওয়ালের। তো এলপিএসকে রেকগনাইজ করার জন্য এই টিএলআর কম্বিনেশনটা কাজ করে, TLR2 TLR6। ঠিক আছে, তো এই টিএলআর এর ব্যাপারটা একটু মাথায় রাখবি, মানে এক্সামে কিন্তু দেয়। এবার টিএলআর কিছু আছে যেগুলো সেল সারফেসে থাকে, আর কিছু টিএলআর থাকে যেগুলো ইন্ট্রাসেলুলার থাকে। ঠিক আছে, তো ইন্ট্রাসেলুলারগুলো মেইনলি আরএনএ আর ডিএনএ কে ডিটেক্ট করে, আর এক্সট্রা সেলুলারগুলো
ব্যাকটেরিয়াল প্রোটিন, ডিএনএ, এলপিএস, অন্যান্য প্রোটিন এগুলোকে ডিটেক্ট করে। এবার কোন টিএলআর কোনটাকে ডিটেক্ট করে এর একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এই যে টিএলআর 2, 3, 4, 5, 9 আর 7টা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, 2, 6, 4, 5, 9টাই মনে রাখিস। এরা কোনটা কাকে ডিটেক্ট করে এখান থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেয়। অনেক সময় দেয় টিএলআর 9 কাকে ডিটেক্ট করে, ডিএনএ কে ডিটেক্ট করে, 5 ফ্ল্যাজেলিনকে ডিটেক্ট করে। এইভাবে অ্যাটলিস্ট এই 2, 6টা মনে রাখবি এলপিএস কে ডিটেক্ট করে, ঠিক আছে? 4ও এলপিএস কে ডিটেক্ট করে। এইগুলো একটু মাথায় রাখিস, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। আমার তো পুরোনো বই, আমি যেটা জিজ্ঞেস করছি এটা অ্যান্টিজেন চ্যাপ্টারের মধ্যেই আছে না? মেবি আমার এখানে নেই। অ্যান্টিজেন চ্যাপ্টারের মধ্যেই আছে। ও আচ্ছা, এটা পুরোনো বইটাও নেই এটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবং এই টিএলআর বা এই ধরনের প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর যখন মানে ওর যার সঙ্গে বাইন্ড, যে ইমিউনোজেনের সঙ্গে বাইন্ড করার, সে যখন বাইন্ড করে ও একটা ইন্ট্রাসেলুলার মানে বি সেল টি সেল রিসেপ্টরের মধ্যে একটা ইন্ট্রাসেলুলার সিগন্যালিং ক্যাসকেড অ্যাক্টিভেট করে, যেটার জন্য মানে ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল বা এই ধরনের যে সেলগুলো যাদের এই ধরনের রিসেপ্টর থাকে তারা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হলে তারপরে তারা বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন রকম সাইটোকাইন সিক্রেট করে, এফেক্টর মলিকিউল সিক্রেট করে বা ফ্যাগোসাইটোসিস করে, এই ধরনের ফাংশনগুলো তখন তারা করে, ঠিক আছে? এখানে শুধু একটাই জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে সেটা আমি তোদেরকে দিয়ে দেব, আমাকে একটু মানডেতে মনে করাস, মানে কালকে মনে করাস। সেটা হচ্ছে এর একটা বেটার পিকচার আছে যেখানে ডায়াগ্রামেটিক্যালি দেখানো আছে যে কোন টিএলআর কোনটা কাজ করে, প্লাস ওখানে ইন্ট্রাসেলুলার টিএলআরগুলোও ওইগুলোর ব্যাপারেও বলা আছে। আর টিএলআর সিগন্যালিংয়ের ব্যাপারটা এখানে দেওয়া নেই, তো টিএলআর সিগন্যালিংয়ের একটা পিকচারও আমি দিয়ে দেবো, ওটা জাস্ট একটু দেখে নিবি। ওখান থেকে 2-1টা মলিকিউলের নাম একটু মনে রাখতে হবে, যেমন MYDD বলে একটা প্রোটিন আছে, এরকম 2-1টা সিগন্যালিং মলিকিউলের নাম একটু মনে রাখবি, কলাম ম্যাচিংয়ে অনেক সময় দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যান্টিজেনের চ্যাপ্টারটা। এর পরে একটা ছোট চ্যাপ্টার আছে অ্যান্টিজেনের পরে, সেটা হচ্ছে অ্যান্টিবডি স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ফাংশন, ঠিক আছে? তো অনেক সময় দেখবি কোশ্চেনে দেয় ওই ইডিও টাইপ, আইসো টাইপ, এইগুলোর ওপরে কোশ্চেন দেয়, ঠিক আছে? কোনটা ইডিও টাইপ, কোনটা আইসো টাইপ, তো ওইগুলো এই চ্যাপ্টারটার মধ্যে চলে আসবে। আর বড় চ্যাপ্টারের দিকে একটা শুধু থাকছে যে এই লিউকোসাইট মাইগ্রেশন ইনফ্লামেশন, যেটা আমি পরের দিন পড়াবো, ঠিক আছে? আর ইমিউন রেসপন্স টু ইনফেকশাস ডিজিজেস, এই দুটো পড়ালে মোটামুটি বড় চ্যাপ্টারগুলো হয়ে যাবে। ছোট চ্যাপ্টারের মধ্যে ওই অ্যান্টিবডি চ্যাপ্টারটা আছে, এইডস, ইমিউন ডেফিসিয়েন্সি, ভ্যাকসিন, এগুলোতে বেশি কিছু পড়ানো নেই, আমি ছোট ছোট করে কয়েকটা জিনিস বলে দেব। অটো ইমিউনিটিতেও খুব বেশি কিছু পড়ার নেই, বেসিক কেন জিনিসটা হয় সেটা বলে দেবো, আর কয়েকটা অর্গানের সঙ্গে তার অটোইমিউন ডিজিজগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? ওইভাবেই কোশ্চেন দেয় যে এই অটোইমিউন ডিজিজটা কোথায় হয়। আর ট্রান্সপ্ল্যান্টেশন ইমিউনোলজিটা মানে মাঝামাঝি সাইজের একটা চ্যাপ্টার, ওটা নিয়ে অতটা চাপ নেই, ঠিক আছে? মোটামুটি আর 1টা বা 2টো ক্লাস হলে ইমিউনোলজিটা শেষ হয়ে যাবে, তারপরে আমি ইমিউনোলজির মক টেস্টটা স্টার্ট করব, এবং তার সাথে ওই ডেভেলপমেন্টাল বায়োলজিটা তো চলবেই। ওকে, তো তোদের কোনো কোয়েরি বা সাজেশন কিছু থাকলে বল। স্যার বলছি যে এখানে ক্রস রিঅ্যাকশন আছে না, মানে হেপটেনের সাথে যেটা হয় ওটা কি পড়তে হবে? হ্যাপটেনের সাথে ক্রস রিঅ্যাকশন মানে? মানে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ক্রস রিঅ্যাকশন জিনিসটা কিভাবে হচ্ছে।
যেখানে আপনি পড়ালেন না ক্যারিয়ার অ্যান্টিবডি টু ক্যারিয়ার অ্যান্টিবডি টু হেপটেন এরকম কোর্স, ওখানে একটা আছে ক্রস রিঅ্যাকশন বলে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, ওটা কি পড়তে হবে? হ্যাঁ মানে ওইটাই মানে তিনটে যে এপিটোপ তৈরি হয় হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেট হলে হ্যাঁ সেটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, ওটাকেই ক্রস রিঅ্যাকশন মানে টার্ম দিয়েছে। হ্যাঁ মানে একটা হ্যাপটেনের জন্য শুধু তৈরি হয়, একটা ক্যারিয়ারের জন্য তৈরি হয়, আর একটা হ্যাপটেন ক্যারিয়ার মিলে তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার ধর মানে যে হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেট মানে হ্যাপটেন ক্যারিয়ার মিলে যেটা তৈরি হলো, এবার সেই দাঁড়া এক মিনিট, হ্যাপটেন ক্যারিয়ার ধর হ্যাপটেন এ একটা কোনো ক্যারিয়ারের সাথে রয়েছে, তো হ্যাপটেন ক্যারিয়ার হ্যাপটেন প্লাস ক্যারিয়ার মিলে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, এবার ওই হ্যাপটেনটাকেই যদি অন্য আরেকটা ক্যারিয়ারের সাথে লিঙ্ক করা হয় তখনও কিন্তু ওই অ্যান্টিবডিটা ওর ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটাই বলা হচ্ছে ওখানে। আর আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে বল। আর স্যার আরেকটা একটা আছে না, সেই অ্যাগ্রিটোপ বলে একটা ব্যাপার আছে, আরেকবার, ওটা কি একটু শর্টে যদি একটু বলেন? আমি ঠিক শুনতে পেলাম না, আরেকবার বল। স্যার হ্যাঁ না আরেকবার। এজিআরটি, হ্যাঁ বলছি, না একটু লিখে বল, আমি ঠিক আওয়াজটা বুঝতে পারছি না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ মেসেজে লিখে দিচ্ছি। হ্যাঁ দেখুন মেসেজ করেছি। কোথায় মেসেজ করেছিস? জিমিটেই করেছিস নাকি ইয়েতে হোয়াটসঅ্যাপে? না না, এটাতেই করেছি, গুগলে, এই মিটে, গুগল মিটে। আচ্ছা অ্যাগ্রিটো, হ্যাঁ এটা মানে কোন জায়গাটায় আছে? এটা আপনার, হ্যাঁ হ্যাঁ স্যার এটা ওই আপনি যে পড়ালেন না টি সেল আর বি সেলের এপিটোপটা, এবার প্রপার্টিজ অফ টি সেল এপিটোপের একটা পিকচারাইজেশন আছে না, যেখানে এটা কিভাবে প্রেজেন্টেড, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে বাইন্ডিং ব্যাপারটা হচ্ছে, সেখানেই না এই যে রেড কালার ছবিটা ছিল। প্রপার্টিজ অফ টি সেল এপিটোপের ওখানেই আছে, প্রপার্টিজ অফ টি সেল এপিটোপ। আমি ঠিক জানি না, মানে এই বইটাতে আছে কিনা আমি ঠিক জানি না। দেখলাম আপনি চেঞ্জ করছিলেন, এই মাসে দেখলাম আছে। আচ্ছা আমি দেখে বলে দেবো, আমার এক্ষুনি মনে পড়ছে না জিনিসটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা পিডিএফ শেয়ার করে দিবেন, আমার কাছে না নেই পুরোটা। আচ্ছা ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আমি একবার দেখেই নিচ্ছি অ্যাগ্রিটপ জিনিসটা কি। ঠিক আছে। অ্যাগ্রিটপ থেকে খুব একটা কোশ্চেন আসে না, তাই এগ্রিটপ তো মনে হয় এমএসসি এর সাথে মনে হয় যে জায়গাটা বাইন্ড করে অ্যান্টিজেনের, সেটাকে বলে না? আচ্ছা আচ্ছা বুঝেছি। মানে বেসিক্যালি এপিটোপ হচ্ছে, ঠিক আছে, মানে এপিটোপ হচ্ছে প্রোটিনের কোনো একটা রিজিয়ন যেটা মানে টি সেলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে বা বি সেলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। আর অ্যাগ্রিটোপ হচ্ছে মানে প্রোটিনের যে রিজিয়নটা এমএইচসি ক্লাস 2 এর সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। সেটা হচ্ছে অ্যাগ্রিটোপ।
ঠিক আছে। ঠিক আছে। আর প্যারাটোপ মানে হচ্ছে উল্টো, মানে রিসেপ্টরের যে রিজিয়নগুলো, মানে রিসেপ্টরের যে ডিটারমিনিং রিজিয়নগুলো অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে। তো মেইনলি এপিটোপ আর প্যারাটোপ থেকে কোশ্চেনটা দেয়, এপিটোপ কি জিনিস বা প্যারাটোপ কি জিনিস। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন না থাকে আজকে আমি এখানেই এন্ড করছি। পরের দিন আমি আগে ইনফেকশাস মানে ইমিউনিটি টু ইনফেকশাস ডিজিজ ওইটা আগে বলে নেব, তারপরে যদি সময় থাকে আমি ইয়েটা পড়াবো কিছুটা, ইমিউন সেলসের ইভেশন মেকানিজম, সরি ইভেশন না এক্সট্রাভেশন মেকানিজম, মানে সেল ব্লাড ভেসেল থেকে বেরিয়ে কিভাবে টিস্যু স্পেসে আসে সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাক। ওকে, আমি লিভ করছি তাহলে।